আমার ভাইয়ের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন। ভাইয়া ব্যাংকক যাওয়ার পর ভাবি অফিসের নাম করে রোজ রাতে কোথায় জানি চাইতো। আমি মনে মনে ভাবলাম ভাবি এত রাতে কোথায় যায় এটা আমার জানতে হবে। আর জানতে গিয়ে যা দেখলাম তা দেখে আমার তো হয়ে গেল। সুখের সংসার ছিল মিজানের। বাবা মা, তার স্ত্রী, যাকে নিয়ে মধ্যবিত্ত একটি পরিবার ছিল তার। ছোট কোম্পানিতে একটি চাকরি করত সে। তারপর অসুখের কোনো অভাব ছিল না। মিজানের একটা ছোট ভাই ছিল, খুব দুষ্টুমি করত। মিজানের ছোট ভাই এবার মাত্র 9-এ পড়ে। 9-এ পড়লে কি হবে, মুখে বড় বড় কথা বলে ফেলে, মুখে কিছু আটকায় না। মিজানের ছোট ভাইয়ের নাম ছিল মিন্টু, বলেন সবাই ডাকত। একদিন মিন্টু আমায় বলল, ভাবি আপনার কি লাগবে, আমি বাজার থেকে সব নিয়ে আসব। তুমি মাত্র 9-এ পড়ো, তোমার 1 টাকা ইনকাম নেই, তাহলে তুমি আমার জন্য বাজার থেকে কি আনবে? আমি যা বলি তুমি তা এনে দিতে পারবে? তোমার কাছে কি টাকা আছে? গুণ ভাবি আছে। শোনো, আমি বাজার থেকে কিছুই চাই না, তোমার কিছু লাগলে আমার কোলে ও। কিন্তু সব হারিয়ে গেল এক কালো ঝড়ে। হঠাৎ অফিস থেকে আসার সময় একদিন অ্যাক্সিডেন্টে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে বসে। মিজান মানে আমার স্বামী চেতনা ফিরে পেলেন, নিজেকে হাসপাতালে আবিষ্কার করে মিজান। কিন্তু চারিদিকে তাকিয়ে সবকিছু অন্ধকার দেখতে পেলে তার পরিবার তাকে জানায় অ্যাক্সিডেন্টে মাথায় প্রচণ্ড আঘাত লাগায় সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। সেদিন মিজানের পাশে বসে নিপা অনেককে ছিল, তবুও মিজানকে এক মুহূর্ত ছেড়ে যায়নি। বাবা মায়ের পছন্দের লিজাকে বিয়ে করেছিল মিজান। বিয়ের পর হাসি কান্না আনন্দ অভিমানে ভালোই চলছিল মিজানের সাথে তার জীবন। মিজান বারবার বুঝেছে বাবা মা তার জন্য সবচেয়ে ভালো কাউকে বেছে এনেছে। সেদিনও অ্যাক্সিডেন্টের পর সেটাই প্রমাণ হল। মিজানের সেবা যত্নে মাথার চোট ধীরে ধীরে সারল, কিন্তু মানসিক যন্ত্রণা মিজানকে ঘিরে ধরল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মিজান। এখন কিভাবে তাদের মধ্যবিত্ত পরিবার চলবে? মিজান কতদিন যে লিজাকে বলছে, নিপা আমি বলি কি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, ভালো থাকবে, এই কথা দ্বিতীয়বার আর বলো না। আজ আমার যদি কিছু হতো তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? কি বলছো এসব? যেতে না তো তাহলে আমি কিভাবে যাই? তোমাকে এই অবস্থায় রেখে আমি একা ভালো থাকব? নিপা তুমি তো জানো কি অবস্থা, পরিবারের টাকা পয়সা প্রায় শেষের পথে। জানি, আমি বলি কি না হয় আমি একটা জব নেই। তখন হুট করে বলে ফেল মিজানের ছোট ভাই, মানে আমার দেবর, ভাবি তুমি কেন চাকরি করবে? তোমার চাকরি করা লাগবে না, দরকার হয় আমি কাজ করব, রিক্সা চালাব, আমি তোমাকে কিছুতেই চাকরি করতে দেব না ভাবি। আমি তার কথা শুনে অবাক হচ্ছি, একটা ছোট ছেলে ভাবের প্রতি এত মায়া। আমি আসলেই পরিবারে আসতে পেরে আমার জীবন ধন্য, কারণ মিজান যেমন আদর্শবান ছেলে ঠিক তেমনি আমার দেবর। ভাবি বলল, আরে তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমি চাকরি করতে পারবো, এটা তো আমার পরিবার। মিজান বলল, কিন্তু? কোনো কিন্তু না, আমি কি আমার পরিবারের জন্য এটুকু করতে পারি না? তারপর তুমি সুস্থ হলে আমি না হয় আবার জব ছেড়ে দিলাম। হ্যাঁ, আমি আবার সুস্থ, দেখো তুমি আবার দেখতে পাবে। আমরা তো কালকে ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি না কি বলে ডাক্তার। মিজান চুপ করে রই। পরের দিন হাসপাতালে ডাক্তার বল, মিজানের চিকিৎসা হতে হলে ব্যাংক নিয়ে যেতে হবে, আর এটা খুব ব্যয়বহুল চিকিৎসা। নিপার মিজান দুজনের মুখী বিমর্ষ হয়ে রই। শেষে নিপা ডিসিশন নিলি, এখন তো চিকিৎসার টাকাও নেই তাদের কাছে। তাই নিপা চাকরি করে টাকা জমিয়ে তারপর না হয় কয়দিন পর মিজানের চিকিৎসা করাবে। মিজান সেদিন বুঝেছিল স্বামী স্ত্রী দুজন দুজনের জন্য কতটা। কয়েকদিন পর নিপা একটা বড় আকৃতির চাকরি নিয়ে। প্রথম বেশ ভালোই কাটছিল তাদের। অল্প বেতনের মাঝে অনেক টাকা করে সেভ করেছিল তারা মিজানের চিকিৎসার জন্য। নিপা অফিস শেষে মিজানকে নিয়ে ব্যস্ত থাকত, তার খুব যত্ন করত। মিজান মাঝে মাঝে বলতো, আমি যদি অন্ধ হয়ে থাকি তাও আমার কোনো অভিযোগ নেই, কারণ এরকম যত্ন পাবে তোমার কাছে সারাটা জীবন। এই ভালোবাসা দিয়ে আমি একটা জীবন কাটাতে পারব। বিনিময়ে মিজানের মন মাতানো হাসির আওয়াজ শুনতে সে। মিজানের মা কাঁথা সেলাই করে বিক্রি করত কম দামে, এই টাকা দিয়েও কিছু সংসারের খরচ নিত। কিন্তু হঠাৎ কয়েকদিন পর নিপা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। রাতে ফিরত, মাঝে মাঝে একটা দুইটা যেত। মিজান কিছু বললে বলতো ওভারটাইম করছে, সে টাকাও জমাতে পারছিল না। আর ওভারটাইম করেও মিজানের বাবা মা বললে বলতো, এত রাতে হেঁটে না এসে সিএনজিতে আসছি, তাই একটু খরচ বেশি হয়। কিন্তু কিছুদিন পর থেকেই যখন ওভারটাইমের টাকা পাবে তখন আর সমস্যা হবে না। কিন্তু মিজানের আসে কিছুদিন আসলো না।
মিজানের উপরও কেমন যেন মিজানের যত্ন আদি কমে যাচ্ছিল। অফিস থেকে দেরি করে ফিরে এসে মিজানকে ক্লান্ত তা দেখে শুয়ে পড়ত। গত রাত যে মিজান নিদ্রাহীন কাটিয়েছেন তার ঠিক নেই, কিন্তু মনকে সান্ত্বনা দিত নিপা তো এসব তার জন্য, তার পরিবারের জন্যই করছে। মিজানের বাবা মা বৃদ্ধ হলেও বেশ বুঝেছিল মিজানের আশায় থাকলে ছেলের চিকিৎসা হবে না। একদিন তারা মিজানকে এসে বলল, বাবা আমরা কালকে তো ভিসা পাসপোর্ট করাতে যাব, সামনের মাসেই তুই যাবি চিকিৎসার জন্য। কিন্তু বাবা এত টাকা তুমি কোথায় পেলে? উত্তর, নানু মারা যাওয়ার আগে তোর মায়ের নামে কিছু জমি লিখে দিয়েছিল, সেটাই আজ বিক্রি করে এসেছি। কিন্তু মায়ের সম্পদ এভাবে বলার আগেই পাশ থেকে মিজানের মা বলল, আমার সম্পত্তি তুই, তোকে ছাড়া কিভাবে চলব আমরা? নিপা বাসা এলে তাকে জানালেও সে কিছু বলে না তেমন, শুধু বল বেশ ভালোই, তুমি যদি যাও তোমাকে ছাড়া কিভাবে যাব আমি? আরে আমি গেলে কেমন হবে? তাহলে চাকরি করব কিভাবে আর পরিবারের খরচ মেটাবেন কিভাবে? হ্যাঁ ঠিকই বলেছ। বিদেশে আসলো মিজান, এয়ারপোর্ট অবধি সে মিজানের সাথে নিয়েছিল, সে নিপা সাহস জুগিয়েছিল তাকে। বাবা মা সবার থেকে বিদায় নিয়েছে, বিদেশে এসেছিল চিকিৎসা করাতে। আজ 5 মাস পর সুস্থ হয়ে দেশে ফিরেছে। ভিতরে কথা হয়েছে মিজানের সাথে বাবা মার সাথে ফোনে, কিন্তু মিজান বলেন সে সুস্থ হয়ে গেছে। ভেবেছি সামনাসামনি সারপ্রাইজ দেবে, কিন্তু কে জানত আজ নিজে এত বড় কিছুর সম্মুখীন হবে। মিজান বিদেশ চলে গেল চিকিৎসা করতে। এদিকে নিপার শ্বশুর শাশুড়ির সাথে আচরণ খারাপ করতে লাগল। আগের মতো শ্বশুর শাশুড়ির কথা শোনে না, আগের মতো টাকা পয়সা দেয় না, কেমন জানি হয়ে গেছে দীপা। তার দেবর একদিন তার ভাবিকে জিজ্ঞেস করেছিল, ভাবি তুমি এখন দেরি করে অফিস থেকে আসো কেন? আগে তো খুব তাড়াতাড়ি আসতে, আমার সাথে গল্প করতে, আমায় লেখাপড়া করার জন্য উপদেশ দিতে। এখন তুমি আমায় আগের মতো আমার সাথে গল্প করো না, লেখাপড়ার কথা বলো না, ভাই আর খুঁজো তেমন রাখ না। কি হয়েছে ভাবি তোমার? আমি যখন ভাবিকে এই প্রশ্ন করলাম, ভাবি তখন রাখে আমাকে থাপ্পড় মারল। আমি সঙ্গে সঙ্গে কেঁদে দিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার কান্নাটা কিছুতেই থামাতে পারছিলাম না। হঠাৎ আমার কান্নার আওয়াজ শুনে মা দৌড়ে আসলেন। কি হয়েছে বাবা, তো তুই কাঁদছিস কেন? মা, ভাইয়ের কথা মনে পড়ছে তাই কান্না করছি। মা বলল, তোর ভাইয়া ভালো হয়ে যাবে, চিন্তা করিস না, আর কান্না করিস না। আমি আমার মাকে মিথ্যা বলেছি। আমি যদি বলতাম যে ভাবি আমাকে মারছে, তাহলে হয়তো মা এবং ভাবি দুইজন ও কষ্ট পেত, তার চেয়ে বরং আমি একাই কষ্ট পাই। তারপর আমি সিদ্ধান্ত নিলাম ভাবি আগে এরকম ছিল না, এখন কেন এরকম করছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। ভাবি সকালে নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন। আমি ভাবি কিছু বলিনি, কিন্তু আমি ভাবির পরে আমিও গেলাম, দেখি ভাবি কোথায় যায়। আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখলাম একটা রাইস হোটেলে ঢুকল, আর এখানে ভাবে 2 প্লেট রুটির অর্ডার দিল। সাথে আরেকজন ছিল, সেটা কি আমি চিনতে পারিনি। শুধু দেখলাম ভাবি তাকে নিয়ে একসাথে রুটি খাচ্ছে আর গল্প করছে। আমি দেখে বাসায় ফিরলাম, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার মা জিজ্ঞেস করল, বাবা তোকে এরকম মনোভাব দেখাচ্ছে কেন? মা, কিছুই হয়নি, মাথা ব্যথা করছে, তাই শুয়ে রইলাম। আমার মা আমাকে বলল, বাবা তোর ভাইয়াকে বাঁচাতে আরও 2 লক্ষ টাকা লাগবে। কেননা আরও টাকা লাগবে? এত টাকা এখন কোথায় পাবো? আচ্ছা ভাবি তো এখন অনেক টাকা বেতন পাচ্ছে চাকরি করে, ভাবেই আসুক, দেখি কি করা যায়। বলতে বলতেই ভাবি হাজির। ভাবিকে বললাম, ভাবি ভাইয়াকে সুস্থ করতে